আজকের গল্পটা নিয়ে ঘটনাটা নিয়ে আসলে কি ব্যাখ্যা দেব তা আমি খুঁজে পাচ্ছি না। গল্পটা শুরু করি, তাহলে হয়তো বা অনেকে বুঝতে পারবেন। জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনিওয়াল। আজকের গল্পটা শুরু করা যাক। তখন আমি গাজীপুরের একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরির সুবাদে অনেকের সাথে পরিচয় এবং ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের মধ্যে একজন ছিল মিজান, যার সাথে আমার সম্পর্ক আপন আত্মীয়র চেয়ে কম ছিল না। একবার তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার পরিবারের লোকজনও যথেষ্ট মিশুক ছিল। সেই বছরই ঈদের পর মিজানের বিয়ের দিন তারিখ ঠিক হয়। মিজানের এক কথা, আমাকে তার বিয়েতে থাকতেই হবে। আমিও তাকে কথা দিলাম যে ঈদটা পরিবারের সাথে কাটিয়ে পরের দিনই তার বাড়ি ময়মনসিংহে চলে যাব। দেখতে দেখতে ঈদ চলে আসে। মিজানের সাথে ঈদ ও তার বিয়ের কেনাকাটা করে আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাজীপুর থেকে মিজানের বাড়ির কাছে হলেও আমার বাড়ি ছিল যথেষ্ট দূরে, মাগুরাতে। পরিবারের সাথে ঈদটা আমার বরাবরই খুব ভালো কাটে। এবারও তাই হলো। পরদিন সকালে বের হয়ে পড়লাম ময়মনসিংহের উদ্দেশ্যে। ফেরিঘাট পার হতে হতেই দুপুর হয়ে গেল। গাজীপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসে। ময়মনসিংহ ব্রিজে গিয়ে পড়লাম আরেকটা বিপদে। ঘণ্টাখানিক ধরে জ্যামে বসে থেকেও গাড়ি আগানোর কোনো নামগন্ধই দেখতে পাচ্ছিলাম না। রাতও অনেক হয়ে গেছে, তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে সিএনজি নিয়ে এগোতে থাকলাম। রাত প্রায় 11টা। আমি আমার গন্তব্যস্থলে পৌঁছালাম। লোকাল বাজার হওয়া সত্ত্বেও কোনো রিক্সা কিংবা ঠেলা গাড়ি কিছুই দেখলাম না। অবশ্য রাত 11টায় গ্রাম গভীর রাতের মতোই। মিজানকেও ফোনে পাচ্ছিলাম না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একাই চলতে লাগলাম তার বাড়ির দিকে। বিপদ যেন আমার পিছুই ছাড়ছিল না, কারণ মিজানের সাথে গতবার আমি দিনের বেলায় তাদের বাড়িতে এসেছিলাম, আর মেইন বাজার থেকে তাদের বাড়ি যথেষ্ট দূরে ছিল, যার কারণে রাতে আমি রাস্তাঘাট চিনতে পারছিলাম না। নিরুপায় হয়ে একাই হাঁটছি এবং মিজানকে অনবরত কল দিয়ে যাচ্ছি। অনেকটা আসার পরেও আশেপাশে কোনো কিছু পরিচিত মনে হচ্ছিল না। রাত তখন 1টার মতো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চাঁদের হালকা আলোয় দেখতে পেলাম রাস্তা থেকে অনেকটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। চারদিকে গাছপালায় ঘেরা। মানুষ থাকে বলে মনে হচ্ছে না, তবে ভিতরে গিয়ে কাউকে পাই কিনা দেখবো ভাবলাম। বাড়িটার কোনো গেট বা প্রাচীর নেই, গাছপালায় আবদ্ধ। সামনে বিশাল উঠান। হাঁটতে হাঁটতে উঠানের মাঝখানে আসতেই আমি গর্তের মতো কিছু একটা পড়ে যাই। খুব বেশি গভীর না, 3 থেকে 4 ফুট হবে। নিজেকে সামলে উপরে উঠতে গিয়ে অনুভব করলাম কিছু একটা আমার পা লেগে মরমর করে ভেঙে গেছে। সাথে সাথে আকাশটা যেন অন্ধকার হয়ে গেল। চাঁদটা হারিয়ে গেল। মুহূর্তে চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। একটু ভয় লাগছিল, তাই আবারও উপরে ওঠার চেষ্টা করলাম। মুখটা বের করতেই কেউ আমাকে সজোরে একটা থাপ্পড় দিল। মুহূর্তে আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে নিজেকে মিজানের ঘরে আবিষ্কার করলাম। মিজান আমার পাশে বসা। আমার জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মিজান বলল, আগে নাস্তা কর, ফ্রেশ হ, পরে এসব নিয়ে কথা হবে। তাকে একটু চিন্তিত দেখালো। হাত মুখ ধুতে গিয়ে আয়নার সামনে দেখলাম আমার গালে 5টা আঙ্গুলের দাগ আছে। হাত পা এবং শরীরের অনেক খোঁচাখুচি দাগ, যেন কেউ আমাকে তার নখ দিয়ে আঁচড় দিয়েছে। মুহূর্তে আমার রাতের ঘটনা মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বের হয়ে মিজানের ঘরে যেতে দেখি মিজান একজন কবিরাজের মতো লোক নিয়ে বসে আছে। আমাকে দেখে তিনি বলে উঠলেন, শরীর কেমন লাগছে বাবা, কোনো সমস্যা হচ্ছে? আমি না সুযোগ উত্তর দিলাম। তিনি আবার জিজ্ঞেস করলেন, রাতে তোমার সাথে কি হয়েছিল খুলে বলো। আমিও তাদের রাতের ঘটনা খুলে বললাম। শুনে মিজান বলল, আমাদের এখানে কারেন্টের সমস্যা থাকায় মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, আর তোর আসার কথা একদমই মনে ছিল না। সকালে মনে পড়তে তোকে অনেকবার কল দিলাম, কিন্তু তুই কল ধরিস নেই, তাই তোকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে আমাদের এলাকায় একটা পরিত্যক্ত বাড়িতে তোকে অবচেতন অবস্থায় পেলাম। জানি না কেন তোর শরীর তখন অসম্ভব ঠান্ডা হয়েছিল। প্রায় 2 ঘন্টার পর তোর জ্ঞান আসে, তাই আমি কবিরাজকে ডেকে নিয়ে এসেছিলাম। মিজানের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে যাই। তাহলে কি সারা রাত আমি সেই গর্তেই পড়েছিলাম? এমন সময় কবিরাজ বলে উঠলেন, যা হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না। তুমি কিছুদিন বাড়ি থেকে বের হয়ে যেও না, আর মিজানকে দিয়ে কিছু ব্যথা সারানোর ওষুধ আনিয়ে নিও। মিজানের সাথে একান্তে কিছু কথা বলে কবিরাজ চলে গেলেন। মিজান কেমন চিন্তিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার চোখ পড়তে বলল, চল খাওয়া দাওয়া করে রেস্ট নিবি। সেদিন আর কোথাও বের হলাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিজানের সাথে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে স্বপ্ন অথবা সজাগ অবস্থায় দেখতে পেলাম আমার সামনে মাথাহীন একটা দেহ রাখা। তার গলা দিয়ে অজস্র রক্ত বের হচ্ছে। তার পাশে একটা অদ্ভুত কালো অভয় ক্রোধ ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। ভয়ে আমি উঠে বসতেই দেখলাম মিজান আমার দিকে আগের মতো চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে তার আব্বু আর আম্মু, যেন তারা জানতেন আমার সাথে কি হবে, তাই আগে থেকে উপস্থিত ছিলেন। এবার আমি মিজানকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো, তুই আমাকে এভাবে কেন দেখছিস? মিজান বলল, আমরা তোকে যে বাড়িতে খুঁজে পাই সেটা একটা তান্ত্রিকের বাড়ি ছিল। উনি নানা রকম কালো জাদু এবং জিন দ্বারা মানুষের ক্ষতি করতেন।
ওনার যন্ত্রণায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একদিন তাকে গ্রামের কিছু লোক মিলে পিটিয়ে শেষ করে তার বাড়ির উঠানে তাকে পুঁতে রাখে। এরপর থেকে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না, কারণ অনেকেরই ধারণা সে তান্ত্রিকের পালিত জিনগুলো এখনো সেখানে অবস্থান করে। গতকাল তোর মোবাইলটা আমি সেই গর্তের পাশে পড়ে থাকতে দেখি এবং পরবর্তীতে তোকে সেই গর্ত থেকে উদ্ধার করি। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। জানি না এখন কি হবে। কবিরাজও বুঝতে পারছে না কি করবে। লক্ষ্য করলাম আন্টির চোখের কোণায় পানি, একটা ভয় কাজও করছে। তাই আমার স্বপ্নের কথাটা বললাম না, তাদের আশ্বস্ত করে বললাম, আরে এগুলা কিছুই না, আমি তো সুস্থই আছি, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারা একটু স্বাভাবিক হলো, কিন্তু এটাই হয়তো আমার বড় ভুল ছিল, যার মাসুল আমাকে জীবন দিয়ে গুনতে হয়েছিল। পরদিন মিজানের গায়ে হলুদ ছিল। রাত 9টার দিকে সব আয়োজন করা হলো। ওদের ওখানে একটা নিয়ম ছিল, হলুদের সময় ছেলেকে নতুন গামছা দিয়ে থাকতে হবে, কিন্তু কেউ নতুন গামছা নিয়েই আসেনি। মিজানকে বললাম, বাজার তো আমি চিনি, আমি গিয়ে নিয়ে আসি, এমনি তো তোর জন্য আমি কিছু আনিনি। মিজান মানা করা সত্ত্বেও আমি এক প্রকার জোর করে বের হয়ে পড়লাম। গামছা কিনে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ 3 রাস্তার মোড়ে আসতে আমার শরীর কেমন গুলিয়ে উঠল, যেন নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম আমি। মিজানের বাড়ির দিকে না গিয়ে আমি সেই পরিত্যক্ত তান্ত্রিকের বাড়ির দিকে যেতে লাগলাম। কেন যাচ্ছি, কি করছি, কিছুই বুঝতে পারছিলাম না, যেন দূর থেকে আমাকে কেউ নিয়ন্ত্রণ করছিল। বাড়ির উঠানে সেই গর্তের সামনে আসতে আমার জ্ঞান ফিরল। নিস্তব্ধ অন্ধকারে চেয়ে আছে চারপাশ। দুটো কালো অভয় প্রতিশোধের দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে মাথাহীন সে দেহটা। মাথাহীন দেহটা খুব পরিচিত মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে কেউ মাথাটা আলাদা করে রেখেছে। অভয় দুটার অদ্ভুত গঙ্গানি দিতে শুরু করলো এবং তাদের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হতে শুরু করলো। এ যেন আমারই স্বপ্নের পুনরাবৃত্তি। হঠাৎ কাঁধে একটা হাতের অনুভব করতেই পিছনে ঘুরতে দেখি মিজান সহ কয়েকজন সেখানে দাঁড়িয়ে আছে। আমি আবারও সেখানে জ্ঞান হারালাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরল। পাশে মিজান ও তার পরিবার বসে আছে। কিছুক্ষণ পর সেই কবিরাজও আসলো। উনি এসে আমাকে ধমকে সুরে বলতে লাগলেন, তোমাকে বাইরে যেতে নিষেধ করেছিলাম না, তারপর কেন বাইরে গেলে? উনি জানতে চাইলেন আমার সাথে কি হয়েছে। আমি যা যা দেখেছি সবকিছু তাকে বললাম। শুনে কবিরাজ বললেন, ওই জিনগুলো অনেক শক্তিশালী এবং ক্ষতিকর। আমি বুঝতেই পারছিলাম না কি করব। এর মধ্যে তুমি আবার সে বাড়িতে গেলে। এই সমস্যা এখন আমার আয়ত্তের বাইরে, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, আর একটা ভালো কবিরাজ দেখাও। বলে উনি চলে গেলেন। মিজান খুব চিন্তিত হয়ে পড়ল। সেদিন দুপুরে মিজান আমাকে এলাকার একটা মসজিদে নিয়ে গেল। হুজুরকে সবটা খুলে বললাম। শুনে উনি বললেন, সমস্যা তো অনেক জটিল। আপাতত আমি কিছু পানি পড়া দিচ্ছি, এগুলো খাবে এবং গড়ে ছিটিয়ে দিবে। আমি আজকে বালিয়া মাদ্রাসায় যাব, সেখানে আমার ওস্তাদ থেকে কোনো সুরাহা নিয়ে আসবো। তাকে ধন্যবাদ দিয়ে আমরা চলে আসলাম। সন্ধ্যায় আন্টি অনেক রকমের পিঠা বানালেন, বেশ তৃপ্তি করেই খেলাম। কেন যেন আজকে আমার সবকিছু খুব ভালো লাগছিল, খুব সুস্বাদু এবং অমৃত মনে হচ্ছিল। রাতে মিজান আর আমি একসাথেই ঘুমালাম। এরপর আমি মিজান হয়ে বলবো, এতক্ষণ আলেম হয়ে বলছিলাম। আলেম হচ্ছে যার সাথে ঘটনাগুলো ঘটেছিল। যাই হোক, আলেমের চিন্তা এবং সারাদিনের ক্লান্তিতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। রাতে হয়তো আলেম আমাকে একবার ডেকেছিল বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। ফজরের সময় আম্মার কান্নার শব্দে ঘুম ভাঙলো। আম্মা জানালো অজু করতে যাবার সময় দেখে আমার ঘরের দরজা খোলা, আলমও ঘরে নেই। আশেপাশে সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও নেই। আমার কথা শুনে বুকটা কেমন দরফর করে উঠলো। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম এবং সে তান্ত্রিকের বাড়ির দিকে দৌড় দিচ্ছিলাম। যে ভয় পাচ্ছিলাম তাই হলো। আলেম বাড়ির উঠানে পড়ে আছে, তার অর্ধেক দেহ গর্তের ভিতরে ঢোকানো। দৌড়ে গিয়ে তাকে টেনে বের করতেই আমার আত্মা কেঁপে উঠল। এ যেন সে মাথাহীন দেহ, যা আলেম বারবার স্বপ্ন এবং বাস্তবে দেখছিল। দুনিয়া উলটপালট হয়ে গেল আমার। রাগে ক্ষোভে তান্ত্রিকে সে বাড়িতে আগুন লাগিয়ে দিলাম আমি। আলমের মাথাটা কোথাও খুঁজে পেলাম না। গ্রামের প্রায় সবাই মিলে খুঁজেছিল, তবু কোনো হদিস মিলেনি। আমার বিয়ে বাড়িটা যেন শোকের বাড়ি হয়ে উঠল। এভাবেই তাকে কাফন পরিয়ে জানাজা দিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। আলেমের পরিবার সম্পূর্ণভাবে আমাকে দোষী মনে করলো। তাদের মতে এটা কোনো দুর্ঘটনা নয়, মার্ডার। তারা আমার বিরুদ্ধে থানায় মামলা করে, যার কারণে আমাকে প্রায় 5 বছর জেল খাটতে হয়েছিল। গ্রামের অধিকাংশ লোক যদি আমার পক্ষে কথা না বলতো, তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। পরবর্তীতে যখন আমি গ্রামে আসি, তখন সেই হুজুরের সাথে আবার দেখা করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম এমনটা কেন হলো। উনি বলেছিলেন, আলম যখন গর্ত থেকে উঠতে যায়, তখন সে তান্ত্রিকের কঙ্কাল, মানে মাথায় পা ফেলে সেটা ভেঙে ফেলে, যার কারণে তান্ত্রিকের পালিত জিনগুলো